বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। অভুক্তদের ক্ষুধা নিবারণ করল বিএসএফ ও পুলিশ। সাত সকালে সীমান্তে আটক শিশুসহ ৩১ জন রোহিঙ্গাকে পরে তাদের আদালতে সোপর্দ করা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কঠোর সতর্কতা সত্ত্বেও আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ত্রিপুরায় রোহিঙ্গা শরণার্থী অনুপ্রবেশ রুখতে পারছে না বিএসএফ। রাজ্যের বিভিন্ন সীমান্ত দিয়ে অবাধেই রাজ্যে অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা। এখন পর্যন্ত শতাধিক রোহিঙ্গা শরণার্থী বিভিন্ন সীমান্ত দিয়ে ত্রিপুরায় অনুপ্রবেশ করেছে, যেটা অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার জন্য গভীর উদ্বেগজনক। বিএসএফ সীমান্তে কঠোর নজরদারি রাখা সত্ত্বেও কিভাবে রোহিঙ্গারা রাজ্যে অনুপ্রবেশ করছে তা নিয়ে উঠছে প্রশ্ন। মঙ্গলবার সকালে শহরতলির আমতলী থানাধীন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করেছে ৩১ জন রোহিঙ্গা শরণার্থী। তাদের মধ্যে বেশিরভাগই শিশু ও মহিলা। ১৫ জন পুরুষ রয়েছে অনুপ্রবেশকারী এই দলটিতে। সকাল ৮টা নাগাদ রায়মোড়া সীমান্তের ৯৫-৯৬ গেটের সামনে দিয়ে এই রোহিঙ্গারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে। সেখানে কর্তব্যরত বিএসএফ জওয়ানরা তাদের আটক করে স্থানীয় ক্যাম্পে নিয়ে যায়। কিছুক্ষণ জেরা করার পর এই ৩১ জন রোহিঙ্গা শরণার্থীকে তুলে দেওয়া হয় আমতলী থানার পুলিশের হাতে। থানার ওসি প্রণব সেনগুপ্ত জানান, মঙ্গলবার সকালে ৩১ জন রোহিঙ্গা বিএসএফের হাতে ধরা পড়েছে। তারা প্রত্যেকেই ছিল প্রচণ্ড ক্ষুধার্ত। বিএসএফ ক্যাম্পে নিয়ে তাদের খাবারের ব্যবস্থা করা হয়। এরপর তুলে দেওয়া হয় আমতলী থানায়। পুলিশের পক্ষ থেকেও ভূখার্ত রোহিঙ্গাদের উপযুক্ত খাবার দেওয়া হয়। দুপুর নাগাদ তাদের আমতলী থানা থেকে সোপর্দ করা হয় আদালতে। থেকে যে জিরো লাইন আছে আমাদের ফেন্সিংয়ের ওপারে অ্যান্ড বাংলাদেশের বর্ডারের এই পারে মাঝখানে নোম্যান্স ল্যান্ডের মধ্যে কিছু সাসপেক্টেড রোহিঙ্গাস স্ট্যান্ডার্ড ছিল। উই আর নট, আমরাও ওদের নিতে চাচ্ছিলাম না, বিকজ অবভিয়াসলি বিজিবিও নিতে চাচ্ছিল না। ফাইনালি অন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড বিএসএফ হ্যাজ ডিটেন্ড দ্যাম। ওরা বিএসএফ নিয়েছে। এই মাঝখানে ৩-৪ দিন বিএসএফ ওদের মানে নেসেসারি ফুড ক্লোথিংও দিয়েছে। বাট ফাইনালি বিকজ মানে মোর দ্যান 10 বাচ্চারা আছে, ইনফ্যান্টস আছে, মাইনার্স আছে, তো আমরা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে বিএসএফ ওদের ডিটেন করেছি অ্যান্ড হ্যান্ড ওভার করেছি আমতলী পিএসকে। টোটাল 31 আছে, ইনক্লুডিং মাইনার্স। 19 ফিমেলস আছে এর মধ্যে, দ্যাট ইনক্লুডস আগেন মাইনার্স। পুরো লিস্টটা আপনারা পেয়ে যাবেন উইথ নেম অ্যান্ড অল। তো ওদের এখন রাইট নাও ওদের মেডিকেল এক্সামিনেশনের জন্য হসপিটাল পাঠানো হয়েছে। আফটার দ্যাট একটা এফআইআর রেজিস্টার করা হয়েছে ইন্ডিয়ান পাসপোর্ট অ্যাক্টে, বিকজ ইলিগালি ওরা ইন্ডিয়ান টেরিটরি ঢোকার চেষ্টা করেছে। তো উইল ফরওয়ার্ড দেম টু কোর্ট। আজকে আমরা কোর্টে পাঠিয়ে দেবো আর অ্যাজ পার ল ওদের জেজেসতে পাঠানো হবে। প্রিলিমিনারি যারা যে ইনফরমেশন হচ্ছে, এরা বেসিক্যালি রোহিঙ্গাস যারা বাংলাদেশ থ্রু ইন্ডিয়াতে প্রবেশ করার চেষ্টা করছিল। স্যার, বিজিবির পক্ষে বেশ কয়েকদিন ধরে বলা হচ্ছে যে দিস পিপল ইনফিল্ট্রেটেড ফ্রম ইন্ডিয়ান সাইড, তারা এই ভারত থেকে বাংলাদেশ ঢোকার চেষ্টা করছিল। তখন বিজিবি তাদের আটকায় এবং সেখানে বর্ডারের মাঝখানে যেখানে আপনি বললেন জিরো লাইনে ওদের আটকে রাখে 4 দিন ধরে। তো এরা ভারত থেকে গেছিল এমন কোনো তথ্য আপনাদের কাছে রয়েছে নাকি ব্যাপারটা? না, প্রাইমে ফেসে অ্যাজ অফ নাও প্রাইমে ফেসে এটা ওরা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ইনফিল্ট্রেট করছিল, বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে করছিল, এটা ফলস যে ইন্ডিয়া থেকে করছিল। বাট অন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড যেহেতু বাংলাদেশের বিজেপি ওরা ঢুকতে দিচ্ছিল না, ওরা মাঝখানে ছিল, বিকজ আমাদের তো ফেন্সিং আছে, তো আমরা ওদের আজকে ডিটেন করেছি। বাট দিস ফলস ফ্যাক্ট ইজ ফলস কি ওরা ইন্ডিয়ার থেকে ঢুকছিল। কিছু লোক বলেছে 2012-এ কিছু লোক ওরা কাশ্মীরে ছিল, এরা ওরাল স্টেটমেন্ট দিচ্ছে। বাট ওদের কোনো মানে প্রমাণ নেই দেশ, বিকজ যারা জেএনকেতে যারা থাকে তাদের হ্যাভ আইডি কার্ড ফ্রম ইস্যুড বাই ইউনাইটেড নেশনস। এরকম ওদের কাছে কিছু নেই। দিস ইজ ফলস ফ্যাক্ট। দে আর রোহিঙ্গাস যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়া মানে ঢোকার চেষ্টা করছে। প্রাথমিক ইনভেস্টিগেশনে কি বোঝা গেছে দাদা, কী কারণে এবং কেন এরা মাইগ্রেট করার চেষ্টা করছে? ইলিগাল মাইগ্রেন্টস বেসিক্যালি, আর ডিটেলড ইন্টিগ্রেশন করা হয়নি। তো যা বোঝা যাচ্ছে ইলিগাল মাইগ্রেন্টস ইন্ডিয়াতে হয়তো আসলাম নেওয়ার জন্য না, তো মানে বেসিক্যালি ওরা ইন্ডিয়াতে মাইগ্রেট করার জন্যই চেষ্টা করছিল। ওরা আপনি বলছেন অ্যাসাইলাম নেওয়ার জন্য, তো এটা কি বিকজ অফ সিকিউরিটি রিজন, মানে ওরা কি নিরাপত্তার জন্য আসছিল এদিকে নাকি চাকরির জন্য, বা ইজ দেয়ার এনি অ্যাঙ্গেল অফ ইনফিল্ট্রেশন হিয়ার? Basically it is infiltration. The reasons may be anything. So basically তো ইন্ডিয়ান টেরিটরি ইলিগালি ঢোকার চেষ্টা করছিল। রিজনস তো চাকরি হতে পারে, অন্য কিছু হতে পারে। তো এটা ইজ ইম্যাটেরিয়াল, বিকজ এরা দে আর ফরেনার্স, দে আর আমাদের এখানে ইলিগালি এন্টার করছে। আমরা অ্যাজ পার লিগাল প্রভিশনস আমরা কেস রেজিস্টার করছি, ওদের জেলে পাঠাবো, আর দেন লেট দ্য কোর্ট ডিসাইড। কিন্তু এর মধ্যে আদার
কী ফ্যাক্টরস আছে ওইটা সব কিছু ইমেটেরিয়াল যখন কেউ ফরেনার আমাদের এখানে ইনফিল্ট্রেট করছে। অবভিয়াসলি কিছু ওদের ডোমেস্টিক রিজনস আছে যে জন্য ওরা হয়তো ওখান থেকে মাইগ্রেট করছে, বাট এক্স্যাক্টলি ওই জন্যই মাইগ্রেট করছে কিনা এটা আমরা বলতে পারবো না অ্যাট প্রেজেন্ট। ধন্যবাদ। রাজ্যে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ভাগ্যে কী লেখা আছে তা আদালতের রায়ের পরেই জানা যাবে। তবে এতটুকু বলা যেতে পারে, শরণার্থী ভরণ পোষণ করতে করতে ত্রিপুরা সরকার কার্যত দিশেহারা হয়ে পড়েছে। গত কয়েক দশক ধরে ত্রিপুরায় প্রচুর পরিমাণে শরণার্থীর অনুপ্রবেশ ঘটেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি পর্ষদের কার্যকরী কমিটির 34তম বৈঠক অনুষ্ঠিত হয় আগরতলা গুরকাবস্তি স্থিত বিজ্ঞান ভবনে। উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন সহ অন্যান্যরা। মঙ্গলবার অনুষ্ঠিত হল ত্রিপুরা রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি পর্ষদের কার্যকরী কমিটির 34তম বৈঠক। রাজধানীর গুরকাবস্তি স্থিত বিজ্ঞান ভবনে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী সুদীপ রায় বর্মন, বিজ্ঞান ও প্রযুক্তি পর্ষদের চেয়ারম্যান সহ অন্যান্যরা। বৈঠকে পর্ষদের হাতে থাকা বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা হয়। দপ্তরের মন্ত্রী সুদীপ রায় বর্মন জানান, এদিনের বৈঠক ফলপ্রসূ হয়েছে। তিনি আশা ব্যক্ত করেন, ত্রিপুরা রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি পর্ষদ আগামী দিনে বিজ্ঞান ও প্রযুক্তির বিষয়ে মানুষকে সচেতন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কী কী প্রজেক্ট আমাদের চলছে, কতটুকু আমরা আমাদের টার্গেটে কতটুকু অ্যাচিভ করতে পেরেছি, সুকান্ত একাডেমি, বিজ্ঞান গ্রাম থেকে শুরু করে পপুলারাইজেশন অফ সায়েন্স, বিভিন্ন দিকগুলো আমরা থ্রেড বাই ডিসকাশন করেছি। করার পর কিছু কিছু নতুন কী কী ইনিশিয়েটিভ আমরা নিতে পারি সমস্ত ব্যাপারে আলোচনা হয়েছে। ইট ওয়াজ আ ভেরি ফ্রুটফুল মিটিং। আগামী দিন নিশ্চয়ই আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি কাউন্সিল দারুণ মানুষের সাথে বিজ্ঞান প্রযুক্তিকে আরও বেশি ত্বরান্বিত করার লক্ষ্যে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে তারা কাজ করে যাবেন। বিভিন্ন বিষয়ে আমাদের সিদ্ধান্ত হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। জিএমপি কেন্দ্রীয় কমিটির বৈঠকে নেওয়া হয়েছে একাধিক সিদ্ধান্ত। এক সাংবাদিক সম্মেলনে একথা জানান রাধাচরণ দেববর্মা। পাহাড়ের সংগঠনকে পুনরায় চাঙ্গা করতে এক ঝাঁক কর্মসূচি নিয়ে নামছে ত্রিপুরা উপজাতির গণমুক্তি পরিষদ। সংগঠনে কেন্দ্রীয় কমিটির বৈঠকে হয়েছে এই সিদ্ধান্ত। এক সাংবাদিক সম্মেলনে একথা জানান এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা। তিনি আরও জানান, মাধববাড়ির ঘটনার বিচার বিভাগীয় তদন্ত, নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহার সহ আরও বেশ কিছু আন্দোলন কর্মসূচি কেন্দ্রীয় কমিটির বৈঠকে আলোচনার পর গৃহীত হয়েছে। সংগঠনকে চাঙ্গা করে তুলতে প্রথমে অঞ্চলভিত্তিক সম্মেলন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু বর্তমানে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে এডিসির নানা জায়গায় ছোট ছোট জনসভা, মিছিল ও ঘোড়াসভা করা হবে। তিনি আরও বলেন, রাজ্যে চলছে জঙ্গলের রাজত্ব। বিশেষ করে প্রধান বিরোধী দলের নেতাকর্মীদের বেছে বেছে তাদের উপর নানাভাবে সন্ত্রাস চালানো হচ্ছে। গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির বৈঠকে আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিয়েও হয়েছে আলোচনা। ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির মিটিং হয়। এই মিটিংয়ে কতগুলো সিদ্ধান্ত আমরা গ্রহণ করি এবং এছাড়া দেশ এবং রাজ্যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা বিশদে আলোচনা করি। রাজ্যের ক্ষেত্রে আমরা যেটা বলতে চাইছি যে আসলে 2018 বিধানসভা নির্বাচনের পর এখন পর্যন্ত রাজ্যে সন্ত্রাসের যে পরিবেশ, যদিও এটা খানিকটা কমেছে, এটা ঠিক, কিন্তু মানুষের যে গণতান্ত্রিক যে অধিকার, মত প্রকাশের যে অধিকার, এই অধিকার এখনো সেই রকমভাবে এই অধিকার যথাযথভাবে প্রয়োগ করা যাচ্ছে না। আপনার জোর করে উচ্ছেদ করা হচ্ছে, এটাও বন্ধ করা দরকার। ফরেস্ট ল্যান্ড থেকে বিশেষ করে হত্রা তত্রা এই সমস্ত এলাকায় এটা কোনোভাবেই ঠিক না। উদয়পুরের হত্রা এগুলি আমরা বলছি। এই হচ্ছে আমাদের আজকে মিটিংয়ে মোটামুটিভাবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন আগরতলা পৌর নিগমের 35 নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর ডালিয়া সিংহ। তাকে ফুলের তোড়া দিয়ে ও মানপত্র দিয়ে স্বাগত জানান অফিসের কর্মীরা। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন আগরতলা পৌর নিগমের 35 নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর ডালিয়া সিংহ।
এদিন নিগমের ৩৫ নং ওয়ার্ড অফিসে গিয়ে দায়িত্ব গ্রহণ করলেন তিনি। ওয়ার্ড অফিসে নয়া কাউন্সিলরকে ফুলের তোড়া, উত্তরীয় ও মানপত্র দিয়ে স্বাগত জানান ওয়ার্ড অফিসের কর্মীরা। উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলরও। দায়িত্ব গ্রহণের পর ৩৫ নং ওয়ার্ডের নয়া কাউন্সিলর ডালিয়া সিংহ নিজের প্রতিক্রিয়া জানান। প্রথমে তিনি ৩৫ নং ওয়ার্ড এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার উপর গুরুত্ব দেবেন। পাশাপাশি তিনি ৩৫ নং ওয়ার্ডের সার্বিক উন্নয়নের উপর গুরুত্বারোপ করবেন। দায়িত্ব নিয়ে আমি খুবই আনন্দিত। এই এলাকাতে আমি আরও একবার দাঁড়িয়েছিলাম, সেই সময় তোমার প্রত্যাশিত ভোট আমি পাইনি। বর্তমানে আজকের দিনে আমার খুবই আনন্দ লাগছে, কারণ মানুষের পথ চলার একটা দিক থাকে যে আমি মানুষের সেবা করব। মানুষ যে বঞ্চিত হয়েছেন, বঞ্চিত মানুষগুলোকে আমি কাছে নিয়ে আসব। কেন তারা বঞ্চিত হয়েছেন তাদের কাছে আমি বার্তা নিয়ে যাব। ওদের বঞ্চনার যে কষ্ট জ্বালা সেটা উদ্ধার করার জন্য আমি আমার সমস্ত দায়িত্ব এবং আমার ব্যক্তিগতভাবে এবং আমার রাজ্যের যে বিকাশমুখী দিক, সেই দিকটাকে সুগম করার জন্য আমি প্রত্যেকের কাছে বার্তা নিয়ে যাব। প্রত্যেকের সুখ শান্তির কীভাবে ওনারা আমাদের সরকারি সব সাহায্যগুলো পান সেই দিকটা আমি বিশেষ করে দেখব। আপনি ভোট প্রচারে গিয়ে অনেকগুলি সমস্যা মানে আপনার কাছে তুলে ধরেছে এলাকাবাসী, কী কী সমস্যা তারা বঞ্চিত ছিলেন, কী কী অধিকার থেকে বঞ্চিত ছিলেন, সেই সব মানে প্রতিশ্রুতিগুলি আপনিও দিয়েছিলেন। কীভাবে পালন করবেন, কোন দিকটাকে আপনি প্রথমভাবে দেখছেন? আমি বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী যে স্বচ্ছ ভারত অভিযানের যে দিকগুলো, এই এলাকাগুলো ভীষণই নোংরা পরিস্থিতিতে রয়েছে, সেই দিকটা আমি প্রথমে দেখব। আমি আগেও বলেছি যে সমস্ত ড্রেনের যে সমস্যাগুলো, এটা সাংঘাতিক রূপে মানুষের কাছে একটা যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে, সেই দিকগুলো আমি প্রথম দিকে চেষ্টা করব। এবং আপনার এই যে রাস্তাঘাট, অনেকেই বলেছে যে আমাদের রাস্তাঘাটগুলো হয়নি, কিছু কিছু জায়গাতে অর্ধেক রাস্তা হয়েছে, যে পূর্ণ যে দিকগুলো ওনারা দেখেননি বিগত সরকার, সেইগুলো আমি সকলের কাছে বার্তা নিয়ে যাব যে রাস্তাগুলো যেভাবে করা যায়, মানুষ সুস্থভাবে হাঁটতে পারেন। আর ভাতা, বিশেষ করে এখানে আমি দেখেছি ডোর টু ডোর করার সময় যারা নাকি সত্যিকারের ভাতা পাওয়ার যোগ্য ওনারা পাননি, ওদের যে ভাতা পাওয়ার দিকটা সেটা আমি দেখব। এবং প্রত্যেকটা মানুষের কাছে আমি ওইরকম একটা বার্তা দিতে চাই যেটা নাকি আমাদের রাজ্য সরকার উপলব্ধি করতে পারবেন, যে এলাকাটাকে সুস্থ সুন্দর রাখলে এলাকার মানুষ যেমন শান্তিপ্রিয় একটা পরিবেশে থাকবে, সেরকম আমাদের রাজ্য সরকারও সেটা চান, সেটাই আমাদের বার্তা হবে। এবং এখন আমাদের সরকার জল বিনা পয়সায় যে জল দেওয়ার ব্যবস্থা করেছেন, যে সেইটাও আমি সমস্ত যাদের বাড়িতে জলের পাইপলাইন আছে ওনারা যদি সেটা পান, সেইটার দিকেও আমি চেষ্টা করব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে জেলাভিত্তিক দিব্যাঙ্গদের দুদিনব্যাপী অনুষ্ঠানের শেষ দিনে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। সিপাহীজলা জেলা প্রশাসন এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে ত্রিপুরা ওএনজিসির সহায়তায় দুদিনব্যাপী জেলাভিত্তিক দিব্যাঙ্গদের বিভিন্ন খেলার অনুষ্ঠান শেষ হয়। শেষ দিনে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী শান্তনা চাকমা, ডিএম সিপাহীজলা ব্রাহ্মণিত কর, এসডিএম সাজু ওয়াহিদ, পুর পরিষদের চেয়ারম্যান উত্তম দাস সহ অন্যান্যরা। দিব্যাঙ্গদের নিয়ে একটি নাচের অনুষ্ঠান করা হয়। বিভিন্ন খেলার প্রথম, দ্বিতীয় ও তৃতীয়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিভিন্ন কারণবশত আমি থাকতে পারিনি, তো আজকে সমাপ্তি দিনে আমি উপস্থিত হয়েছি। অত্যন্ত খুশি লাগছে আমার দিব্যাঙ্গজন ভাই বোনেরা যে আজকে বিভিন্ন ওরা প্রতিযোগিতামূলক খেলাধুলা করেছে, এর মধ্যে প্রাইজ পেয়েছে। তো আমি আশা করি তারাও আনন্দিত হয়েছে এবং ব্যক্তিগতভাবে আমি খুবই আনন্দিত যে এই সুন্দর প্রোগ্রামের মধ্য দিয়ে তাদের কিছুটা হলেও আমি মনে করি তাদের মনে উৎসাহ এসেছে। যে আমি জানি আমরা যখন কোনো কাজ দিই গড়ে বসে থেকে অলস হয়ে কোনো কাজ যখনই থাকে না, তখন আমাদের বিভিন্ন ধরনের মনের মধ্যে চিন্তা ভাবনা এসে যায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
আনুষ্ঠানিকভাবে বিশালগড় পুর পরিষদের নবনির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করলেন বিশালগড় টাউন হলে। শপথ নিলেন বিশালগড় পুর পরিষদের নবনির্বাচিত 15 জন সদস্য। মঙ্গলবার বিশালগড় টাউন হলে হয় অনুষ্ঠান। বিশালগড়ের বিজিত বিধায়ক অনুষ্ঠানের সূচনা করেন। উপস্থিত ছিলেন জেলাশাসক ব্রহ্মজিৎ কাউর, বিশালগড় অতিরিক্ত মহকুমা শাসক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। পুরসভার চেয়ারপারসন হিসেবে মনোনীত হন রূপালী দে এবং ভাইস চেয়ারম্যান অঞ্জনপুর কায়স্থ। তাদের শপথ বাক্য পাঠ করান জেলাশাসক ব্রহ্মজিৎ কাউর। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগরতলা সরকারি আর্ট কলেজে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। রাজ্যে ক্যান্সার ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের ধারাবাহিকভাবে রক্ত দিতে হয়। তার উপর যান দুর্ঘটনা সহ অন্যান্য আপৎকালীন বিষয়েও রক্তের প্রয়োজনীয়তা রয়েছে। তাই প্রতি 4 মাস পর পর সকলকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। মঙ্গলবার আগরতলাস্থিত সরকারি আর্ট কলেজে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে এই আহ্বান জানান তিনি। সরকারি আর্ট কলেজের এনএসএস ইউনিটের উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে কলেজের পড়ুয়ারা উৎসাহের সাথে স্বেচ্ছায় রক্তদানে সামিল হয়। The patients who require, আপনারা জানেন আমাদের রাজ্যে ক্যান্সার পেশেন্টদের প্রচুর পরিমাণে রক্ত দরকার। থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্চাদের আপনি প্রচুর, আপনারা গেলে আপনারা দেখতে পারবেন থ্যালাসেমিয়া আক্রান্ত যারা বেঁচে রয়েছেন তাদের নিয়মিত রক্ত আমাদের দিতে হচ্ছে। হেমোফিলিয়া পেশেন্টের রক্তের প্রয়োজন রয়েছে। মোটর যান দুর্ঘটনাজনিত কারণে যাদের রক্ত ক্ষরণ হয় তাদেরকে আমাদের ব্লাড দিতে হচ্ছে। গর্ভবতী মহিলারা যাদের রক্ত স্বল্পতায় ভুগছেন তাদের ডেলিভারির সময় আমাদের রক্ত দিতে হচ্ছে। অন্যান্য কারণে, মেডিকেল কারণেও যাদের হিমোগ্লোবিন পার্সেন্টেজটা চট করে নেমে আসে, 5, 6, 4, 5, 6 এর মধ্যে চলে আসে, তাদেরকে আমাদেরকে রক্ত দিতে হচ্ছে। আমাদের প্রচুর রক্তের প্রয়োজনীয়তা রয়েছে। এখন যিনি আমাদের স্বাগত ভাষণ দিলেন উনি বললেন যে বছরে একবার আমরা দেবো, আর এমনিতে প্রয়োজনীয়তা লাগলে আমরা নিশ্চয়ই আমরা ব্লাড ব্যাংকে গিয়ে আমরা দান করব। আমার অনুরোধ থাকবে আবার এটা একটু আপনারা রিকনসিডার করতে হবে, নতুনভাবে আবার একটু পুনর্বিবেচনা করতে হবে। আমরা সকলের কাছে, রাজ্যের মানুষের কাছে, বিভিন্ন সংস্থা, সংগঠন, স্কুল, কলেজ, প্রত্যেকের কাছে আমরা গত মাসের বোধহয় 29-30 তারিখ আমরা একটা মিটিং করেছিলাম টাউন হলে। আমরা আবেদন রেখেছি যে আপনারা 4 মাস অন্তর অন্তর আপনারা স্বেচ্ছায় রক্তদান এগিয়ে আসবেন। এবং আমি এই মাসে আইদার টুমরো অর 23 আমার প্রোগ্রাম রয়েছে রক্তদান, আমি সেখানে আমি রক্তদান করব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগামী 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে এক গুচ্ছ কর্মসূচি নেওয়া হয়েছে গোটা রাজ্যে। এদিন মূল অনুষ্ঠানটি হবে আগরতলার নেতাজি সুভাষ বিদ্যানিকেতন ময়দানে। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, শিক্ষামন্ত্রী রতনলাল নাথ সহ অন্যান্যরা। আগামী 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। দেশের স্বাধীনতা সংগ্রামের বীর পুরুষ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়েছে। জানা গেছে গোটা দেশের সাথে রাজ্যেও স্বাধীনতা আন্দোলনের বীর পুরুষ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উদযাপন যথাযোগ্য মর্যাদায় উদযাপন হবে। গোটা রাজ্যের বিভিন্ন স্থানে নেতাজির জন্মজয়ন্তী ঘিরে এক গুচ্ছ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে মূল অনুষ্ঠানটি হবে আগরতলার নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের ময়দানে। সেই উপলক্ষে নেতাজি স্কুল ময়দানে রিহার্সাল চলছে। এদিন সকাল 8টা থেকে ছাত্রছাত্রীদের সমাবেশ শুরু হবে। অনুষ্ঠানে উদ্বোধক ও সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। তাছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বিধায়ক আশিস কুমার সাহা সহ প্রমুখ। 23 জানুয়ারি সকালবেলা স্কুল প্রাঙ্গণে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে নেতাজির জন্মজয়ন্তীর সূচনা হবে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন প্রতি বছরের ন্যায় এবছরও স্কুলের প্রতিটি ক্লাসের সেকশন থেকে ছাত্রছাত্রীরা রজালিতে অংশগ্রহণ করবে। এবছর 26টি বর্ণাঢ্য শোভাযাত্রা পৃথক পৃথকভাবে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের প্রাঙ্গণ থেকে সকাল 9টা15 রজালিতে বের হবে। প্রতি বছরের ন্যায় এবছরও বিভিন্ন বিদ্যালয় ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে 8টি ট্যাবলো বের হবে শোভাযাত্রায়। এই রজালি শহরের বিভিন্ন পথ পোস্ট অফিস চৌমুনি, প্যারাডাইস চৌমুনি, আইজিএম চৌমুনি হয়ে কামান চৌমুনি, এমজি বাজারের নেতাজি কর্নার হয়ে আবার স্কুল প্রাঙ্গণে এসে রজালি শেষ হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
সিপিআইএম কৈলাসহর মহকুমা কমিটির উদ্যোগে 4 দফা দাবির ভিত্তিতে এক গণডেপুটেশন প্রদান করা হয় মহকুমা শাসকের নিকট। 4 দফা দাবিতে সিপিআইএম কৈলাসহর মহকুমা কমিটির উদ্যোগে মহকুমা শাসকের নিকট এক গণডেপুটেশন প্রদান করে। আজ দুপুর 1:30 ডেপুটেশনে উপস্থিত ছিলেন কৈলাসহর মহকুমা কমিটির সম্পাদক বিশ্বরূপ গোস্বামী, জেলা কমিটির সদস্য সুমিত্রা দেবনাথ, মহকুমা কমিটির সদস্য বাবু সেন প্রমুখ। তাদের 4 দফা দাবির মধ্যে ছিল বিভিন্ন প্রকল্পের ভাতা প্রাপকদের হয়রানি বদ্ধ করা ও 2000 টাকা ভাতা প্রাপকদের প্রদান করা, ন্যূনতম মাসে 12 দিন রেগার কাজ গ্রামে চালু করার প্রতি মাসে, বন্যায় ক্ষতিগ্রস্তদের অতিলম্বে ক্ষতিপূরণ প্রদান করার এবং ঘর নির্মাণের টাকা বৃদ্ধি করা। কৈলাসহর মহকুমা শাসক ডক্টর বিশাল কুমার তাদের দাবিগুলি যুক্তিযুক্ত বলে মনে করেন। অবিলম্বে তিনি সরকারের কাছে প্রেরণ করবেন বলে তিনি সাংবাদিকদের জানান। ऑफ इंडिया सीपीआईएम मार्क्सिस्ट की तरफ से हमारे पास एक मेमोरेंडम मिला है। इसमें उनकी जो डिमांड थी कि सोशल पेंशन बेनिफिशरीज का जो हरासमेंट है वेरिफिकेशन के लिए उसको कम किया जाए या ख़त्म किया जाए। एमजी नरेगा और टीयूपी प्रोग्राम के अंदर ज़्यादा से ज़्यादा मैंडेट्स डेवलप किए जाएं, मिनिमम 10 से 12 पर मंथ। और जो गवर्नमेंट ने पैडी प्रोक्योरमेंट के लिए अनाउंसमेंट की थी वो ऊनाकोटी डिस्ट्रिक्ट में भी किया जाए। और रीसेंट फ्लड विक्टिम्स को जो फाइनेंशियल असिस्टेंट है वो ज़्यादा से ज़्यादा लोगों को, सभी एलिजिबल लोगों को मिले। तो इस मेमोरेंडम के थ्रू जाके मुझे लगा कि उनकी कुछ डिमांड्स जेन्युइन हैं। मैं प्रशासन से अपनी तरफ से रिक्वेस्ट करूंगा कि उनकी जो डिमांड्स हैं उनको एलिजिबिलिटी के हिसाब से और मेरिट के हिसाब से उस पर कार्रवाई हो। और मुझे भरोसा है कि स्टेट गवर्नमेंट इसमें ज़रूर अपने अच्छे इनिशिएटिव और राइटली इनिशिएटिव लेगी। সিপিএম জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী বলেন, এবং আমরা দেখেছি মানুষের কাছে মিথ্যা কথা বলে প্রলোভন দিয়ে তারা সেখানে ক্ষমতা এসেছিল। কি বলেছিল যে কেন্দ্রে যদি বিজেপির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হয় তাহলে ভারতবর্ষের সমস্ত বেকার তাদের মুখে হাসি ফুটানো হবে, প্রতি বছর 2 কোটি করে বেকারকে কর্মসংস্থান করা হবে, সমস্ত মানুষের দ্বারা 15 লক্ষ টাকা করে ব্যাংকের মাধ্যমে প্রদান করা হবে, যারা কৃষক আছেন তাদের মুখে হাসি ফুটাবেন। এই কথাগুলি বলেই নরেন্দ্র মোদী সরকার এসেছিল। আমরা কি দেখছি আজকে প্রায় আর কয়েক মাস পরে ত্রিপুরা ভারতবর্ষের লোকসভা নির্বাচন। ভারতবর্ষের মানুষ দেখছেন যে একটা প্রতিশ্রুতির ধারে কাছেও এই সরকারটা সেখানে যায়নি। কাজেই মানুষের মনটাকে অন্যদিকে ঘুরিয়ে নেবার জন্য সেখানে ধর্মের নামে, জাতের নামে বিভিন্ন রাজ্যে রাজ্যে আজকে মানুষকে সেখানে খেপিয়ে দেওয়া হচ্ছে। আমি কি দিয়ে ভাত খাবো, আমি কি ধরনের কাপড় পরবো, আমি কি সিনেমা দেখবো, এটা আজকে তারা ঠিক করে দিচ্ছেন। আমার নিজের যে অধিকার, সে অধিকারের উপর সেখানে আক্রমণ করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রতি বছরের ন্যায় এই বছরও রাজ্যে শীত জাঁকিয়ে বসার সাথে সাথে বিভিন্ন জলাশয়গুলিতে আগমন করেছে পরিযায়ী পাখির। রাজধানীর কলেজ টিলাস্থিত এই পরিযায়ী পাখি ভ্রমণ পিপাসুদের কাছে খুবই আকর্ষণীয়। প্রতি বছরের ন্যায় এই বছরও রাজ্যে শীত জাঁকিয়ে বসার সাথে সাথে বিভিন্ন জলাশয়গুলিতে আগমন ঘটেছে পরিযায়ী পাখির। রাজধানীর কলেজ টিলাস্থিত জলাশয়ে পরিযায়ী পাখি উপস্থিতির নজর কাড়বে সকলের। এই পরিযায়ী পাখি ভ্রমণ পিপাসুদের কাছে খুবই আকর্ষণীয়। পরিযায়ী পাখির উপস্থিতি বর্তমানে কলেজ টিলাস্থিত জলাশয়ের সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। স্থানীয়দের অভিমত, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি কলেজ টিলাস্থিত জলাশয়ের চতুর্দিকে থাকা নোংরা আবর্জনা পরিষ্কার করে দেয় তাহলে ভ্রমণ পিপাসুরা আরও বেশি করে ভিড় জমাবে এবং আনন্দ উপভোগ করতে পারবে। পাশাপাশি পরিযায়ী পাখিরাও একটু ভালোভাবে থাকতে পারবে। লেকটা আছে, এটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এটা রাজ্যের এবং রাজ্যের বাইরে যে পর্যটন যারা আসে ভ্রমণ করতে তাদের চিত্র আকর্ষক হতে পারে যদি এই লেক যাদের অধীনে আছে, যে দপ্তরের অধীনে আছে, তারা যদি ওই ধরনের উদ্যোগ গ্রহণ করে। আমরা লক্ষ্য করি প্রতি বছর শীতকালীন সময় যে পরিযায়ী পাখি তারা
দলে দলে আসে এবং পুরো শীত এখানে থাকে। যদি এই লেকটার চারপাশের যা আবর্জনা আছে তা পরিষ্কার করে দেওয়া হয় তাহলে ভ্রমণ পিপাসুদের আরও বেশি চিত্তে আকর্ষণ হবে এবং তারা উপভোগ করতে পারবে। মনে হয় এটা যদি করা হয় তাহলে রাজ্য সরকারের বন দপ্তর যাদের অধীনে আছে এটা তারাও আর্থিকভাবে অনেকটা লাভবান হতে পারবেন। শুধু একটুখানি উদ্যোগ গ্রহণ করলেই এটা যেমন পাখিরা আরও ভালো করে থাকতে পারবে এবং যারা ভ্রমণ পিপাসু তাদেরও বিনোদন হবে। পাশাপাশি ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাতের আধারে টং দোকান ভেঙে দিল একদল দুষ্কৃতী। ঘটনা বিশালগড় থানাধীন বিশালগড় রেল স্টেশন চত্বরে। রাতের আধারে টং দোকান ভেঙে দিল একদল দুষ্কৃতী। ঘটনা বিশালগড় থানাধীন বিশালগড় রেল স্টেশন চত্বরে। এলাকার জনৈক ক্ষুদ্র ব্যবসায়ী মিন্টু প্রসাদ দেব এখানে প্রায় 1.5 বছর ধরে বিশালগড় রেল স্টেশনে দোকান দিয়ে ব্যবসা করেন। ছোট একটি টং দোকান খুলে চা, পান, সিগারেট বিক্রি করেন। কয়েকদিন পর পর ওই দোকানটি ভেঙে গুঁড়ে দেয় বলে অভিযোগ দোকানি মিন্টু প্রসাদ দেবের। এই দোকানটি দিয়েই ওনার 5 জনের একটি পরিবার চলে বলে জানান তিনি তাও বলেন, সন্ধ্যা ঘনিয়ে এলেই একদল নেশাকারবারী ও সমাজ দ্রোহীরা রেল স্টেশন চত্বরে এসে আসর জমায় থাকে মধ্যরাত পর্যন্ত। বিভিন্ন সময়ে স্টেশনের সরকারি সম্পত্তি ও ধ্বংস করে দেয় বলে অভিযোগ এবং এই স্টেশনটিতে নেই কোনো রেল পুলিশ ও সিকিউরিটি গার্ড। ক্ষুদ্র ব্যবসায়ী মিন্টুবাবু এই বিষয়টি বিশালগড় থানাতে জানিয়েছেন, কিন্তু থানাবাবুরা জানান কাউকে সন্দেহ হলে জানানোর জন্য। এগুলি লোক আসে আইয়া লাইটেরও অনেক সময় ভাঙা পাওয়া যায় এবং অনেক বাইকও রাতের বেলা ওই বাড়ির থেকেও শুনতে পাই আমরা গেলে বড় স্পিডে বাইক আসে যায়। তো আপনাদের এই রেল স্টেশনে, বিশালগড় রেল স্টেশনে কি কোনো পুলিশ টুলিশ বা সিকিউরিটি আছে? না, বিশালগড় রেল স্টেশনে কোনো পুলিশ সিকিউরিটি নাই। মাঝে মধ্যে থানার থেকে আসলে কয়েকদিন ভালোই নিরাল দেখা যায়, আবার পরে আবার ওই রকমই হয়। আপনি কি বিষয়টা থানাতে জানিয়েছিলেন? আমি বিশালগড় থানাতে এমনি গেছিলাম এফআইআর করতে, তবে তারা কইছে আমরা তো টয়েল দেব, এফআইআর লাগতো না। কারো যদি নাম দেখো ধরতে পারো কিনা বা কারোর সন্দেহ হয় কিনা ওইটা বলছে থানার দারোগা। তো আপনি এখন কি চাইছেন? এখন আমি বলছি ঠিক আছে আপনারা যাইবেন। তারা বলছিল যে সন্ধ্যার সময় বা 9টার সময় আয়া একটা ফাঁক দিব প্রত্যেক দিন। আমার এই দোকানটা আমি সংসার চালাই এবং গত রবিবারে রাত্রে 9টা পর্যন্ত দোকানদারি করে গেছি। এরপরের দিন সোমবারে সকাল 6:10 এসে দেখি আমার দোকানটা কে বা কাহারা ভাঙছে, কারোর দেখছি না। এরপরও আরও আগেও 2বার এই দোকানটা ভাঙছে। এই দোকানের উপর নির্ভর করে আমার 5 জন ফ্যামিলি নিয়ে আমার সংসারটা। কি নাম আপনার? আমার নাম মিন্টু প্রসাদ দেব, বাড়ি রঘুনাথপুর, 10 নম্বর ওয়ার্ড। তো আপনার কি কাউকে সন্দেহ হচ্ছে? আমার এমনি কাউকে সন্দেহ হয় নাই, তবে বারবারই আমার দোকানটাই ভাঙা হয়। আজকাল এই নিয়ে 3বার ভাঙা হয়েছে। এর আগেও পুলিশ এই রেল স্টেশন থেকে বহু নেশাখোরদের বিভিন্ন নেশা সামগ্রী সহ পুলিশের জালে আটক করেছেন। কিছুদিন ভালো কাটলেও তারপর থেকে আবার শুরু হয়ে যায় সমাজদ্রোহীদের তাণ্ডব। রাতের আধারে তাদের যন্ত্রণায় অতিষ্ঠ আছেন আশপাশের বসবাসকারী মানুষেরা। তবে এখানে কোনো রেল পুলিশ না থাকায় কারণেই গোটা রেল স্টেশনটি সমাজদ্রোহীদের হাতে চলে যায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।